বেজায় গরম। গাছতলায় দিব্যি ছায়ার মধ্যে চুপচাপ শুয়ে আছি, তবু ঘেমে অস্থির। ঘাসের উপর রুমালটা ছিল, ঘাম মুছবার জন্য যেই সেটা তুলতে গিয়েছি, অমনি রুমালটা বলল ম্যাও। কি ব্যাপার, রুমালটা ম্যাও করে কেন? চেয়ে দেখি রুমাল তো আর রুমাল নেই, দেখবে মোটা সোটা লাল টকটকে একটা বেড়াল গোঁফ ফুলিয়ে প্যাট প্যাট করে আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম কি মুশকিল, ছিল রুমাল, হয়ে গেল একটা বেড়াল। অমনি বেড়ালটা বলে উঠল মুশকিল আবার কি, ছিল একটা ডিম, হয়ে গেল দিব্যি একটা প্যাঁচটাকে হাঁস। এ তো হামেশাই হচ্ছে। আমি খানিক ভেবে বললাম তাহলে তোমায় এখন কি বলে ডাকবো? তুমি তো সত্যিকারের বেড়াল নও, আসলে তুমি হচ্ছ রুমাল। বিড়াল বলল বেড়ালও বলতে পারো, রুমালও বলতে পারো, চন্দ্রবিন্দুও বলতে পারো। আমি বললাম চন্দ্রবিন্দু কেন? শুনে বেড়ালটা তাও জানো না বলে এক চোখ বুঝে ফ্যাট ফ্যাট করে বিশ্রী রকম ভাবতে লাগলো। আমি ভারী অপ্রস্তুত হয়ে গেলাম, মনে হলো ওই চন্দ্রবিন্দুর কথাটা নিশ্চয়ই আমার বোঝা উচিত ছিল। তাই থতমত খেয়ে তাড়াতাড়ি বলে ফেললাম ও হ্যাঁ 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 বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। বিড়ালটা খুশি হয়ে বললো হ্যাঁ এটা বোঝাই যাচ্ছে, চন্দ্রবিন্দুর চ, বেড়ালের তালব্য, রুমালের মা হলো চশমা। কেমন হলো তো? আমি কিছুই বুঝতে পারলাম না, কিন্তু পাছে বেড়ালটা আবার সেই রকম বিশ্রী করে হেসে ওঠে, তাই সঙ্গে সঙ্গে হুঁ হুঁ করে গেলাম। তারপর বেড়ালটা খানিকক্ষণ আকাশের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল গরম লাগে তো তিব্বত গেলেই পারো। আমি বললাম বলা ভারী সহজ, কিন্তু বললেই তো আর যাওয়া যায় না। বিড়াল বলল কেন, সে আর মুশকিল কি? আমি বললাম কি করে যেতে হয় তুমি জানো? বিড়াল একগাল হেসে বলল তার জানি নে, কলকাতা, ডায়মন্ডহারবার, রানাঘাট, তিব্বত, ব্যাস সিধে রাস্তা, 1.25 ঘন্টার পথ গেলেই হলো। আমি বললাম তাহলে রাস্তাটা আমায় বাতলে দিতে পারো? শুনে বেড়ালটা হঠাৎ কেমন গম্ভীর হয়ে গেল, তারপর মাথা নেড়ে বলল সে আমার কর্ম নয়। আমার জেঠু দাদা যদি থাকতো তাহলে সে ঠিক ঠিক বলতে পারত। আমি বললাম জেঠু দাদাকে, তিনি থাকেন কোথায়? বেড়াল বলল জেঠু দাদা আবার কোথায় থাকে, দাঁড়িয়েই থাকে। আমি বললাম কোথায় তার সঙ্গে দেখা হয়? বেড়াল খুব জোরে জোরে মাথা নেড়ে বলল সে কি হচ্ছে না, সে হবার জন্যে। আমি বললাম কিরকম? বিড়াল বলল সে কিরকম জানো, মনে করো তুমি যখন যাবে উলু বেড়ে তার সঙ্গে দেখা করতে, তখন তিনি থাকবেন মতিহারি। যদি মতিহারি যাও তাহলে শুনবে তিনি আছেন রামকৃষ্ণপুর, আবার সেখানে গেলে দেখবে তিনি গেলেন কাশিম বাজার, কিছুতেই দেখা হবার জন্যে। আমি বললাম তাহলে তোমরা কি করে দেখা করো? বিড়াল বলল সে অনেক হাঙ্গামা। আগে হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় নেই, তারপর হিসেব করে দেখতে হবে দাদা কোথায় কোথায় থাকতে পারে, তারপর দেখতে হবে দাদা এখন কোথায় আছে, তারপর দেখতে হবে সেই হিসেব মতো যখন সেখানে গিয়ে পৌঁছবে তখন দাদা কোথায় থাকবে, তারপর দেখতে হবে। আমি তাড়াতাড়ি বাধা দিয়ে বললাম সে কিরকম হিসেব? বিড়াল বললে সে ভারী শক্ত, দেখলে কিরকম। এই বলে সে একটা কাঠি দিয়ে ঘাসের উপর লম্বা আঁচড় কেটে বলল এই মনে করো জেঠু দাদা বলি খানিকক্ষণ গম্ভীর হয়ে চুপ করে বসে রইল। তারপর আবার ঠিক তেমনি একটা আঁচড় কেটে বলল এই মনে করো তুমি বলে ঘাড় দিকে চুপ করে রইল। তারপর হঠাৎ আবার একটা আঁচড় কেটে বলল এই মনে করো চন্দ্রবিন্দু। এমনি করে খানিকক্ষণ কি ভাবে, আর একটা করে লম্বা আঁচড় কাটে আর বলে এই মনে করো তিব্বত, এই মনে করো জেঠু বৌদি রান্না করছে, এই মনে করো গাছের গায়ে একটা ফুটো। এইরকম শুনতে শুনতে
কিন্তু শেষটায় আমার কেমন রাগ ধরে গেল। আমি বললাম, দূর চাই, কিসব আবল কাবল বকছে, একটুও ভালো লাগে না। বিড়াল বলল, আচ্ছা তাহলে আরেকটু সহজ করে বলছি, চোখ বোঝো, আমি যা বলবো মনে মনে তাই হিসেব কর। আমি চোখ বুঝলাম, চোখ বুঝেই আছি বুঝেই আছি, বিড়ালের আর কোনো সারা শব্দ নেই। হঠাৎ কেমন সন্দেহ হল, চোখ চেয়ে দেখি বিড়ালটা ল্যাজ খাড়া করে বাগানের বেড়া টপকিয়ে পালাচ্ছে আর ক্রমাগত ফ্যাঁস ফ্যাঁস করে হাসছে। কি আর করি, গাছতলায় একটা পাথরের উপর বসে পড়লাম। বসতেই কি যেন ভাঙা ভাঙা মোটা গলায় বলে উঠল, সহ্যগুণে কত হয়? আমি বললাম, এ আবার কি? দিক ওদিক তাকাচ্ছি, এমন সময় আবার সেই আওয়াজ হলো, হয় জবাব দিচ্ছ না যে, সাধ্যগুণে কত হয়? তখন উপর দিকে তাকিয়ে দেখি একটা দাঁড় কাক স্লেট পেন্সিল দিয়ে কি যেন লিখছে আর একবার ঘাড় মাখিয়ে আমার দিকে তাকাচ্ছে। আমি বললাম, 7 দুগুণে 14। তাকে অমনি দুলে দুলে মাথা নেড়ে বলল, হয়নি হয়নি, ফেল। আমার ভয়ানক রাগ হলো, বললাম, নিশ্চয়ই হয়েছে, 7 1 7, 7 দুগুণে 14, 3 7 21। পাকটা কিছু জবাব দিল, খালি পেন্সিল মুখে দিয়ে খানিক্ষণ কি যেন ভাবলো, তারপর বলল, 7 দুগুণে 14 নামে 4, হাতে রইল পেন্সিল। আমি বললাম, তবে যে বলছিলে 7 দুগুণে 14 হয় না, এখন কেন? কাক বলল, তুমি যখন বলেছিলে তখন পুরো 14 হয়নি, তখন ছিল 13 টাকা 14 আনা 3 পাই। আমি যদি ঠিক সময় বুঝে ধা করে 14 লিখে না ফেলতাম, তাহলে এতক্ষণে হয়ে যেত 14 টাকা 1 আনা 9 পাই। আমি বললাম, এমন আনারই কথা তো কখনো শুনিনি। 7 দুগুণে যদি 14 হয়, তা সে সব সময় 14, 1 ঘন্টা আগে হলেও যা, 10 দিন পরে হলেও তাই। কাকটা ভারী অবাক হয়ে বলল, তোমাদের দেশে সময়ের দাম নেই বুঝি? আমি বললাম, সময়ের দাম কিরকম? কাক বলল, এখানে কদিন থাকতে তাহলে বুঝতে। আমাদের বাজারে সময় এখন ভয়ানক মাগ্গি, এতটুকু বাজে খরচ করবার জন্য। এই তো কদিন খেটে খুঁটে চুরি চামারি করে খানিকটা সময় জমিয়েছিলাম, তাও তোমার সঙ্গে তর্ক করতে অর্ধেক খরচ হয়ে গেল। বলেছে আবার হিসেব করতে লাগলো। আমি অপ্রস্তুত হয়ে বসে রইলাম। এমন সময় গাছের একটা ফোকর থেকে কি যেন একটা সুরুত করে পিছলিয়ে মাটিতে নামলো। ছিঁড়ে দেখি 1.5 হাত লম্বা এক বুড়ো, তার পা পর্যন্ত সবুজ রঙের দাড়ি, হাতে একটা হুঁকো, তাকে কলকে টলকে কিচ্ছু নেই, আর মাথা ভরা টাক, টাকের ওপর খড়ি দিয়ে কে যেন কি সব লিখেছে। বুড়ো এসেই খুব ব্যস্ত হয়ে হুঁকোতে 2-1 টান দিয়ে জিজ্ঞাসা করলো, ওই হিসেবটা হলো? খানিক এদিক ওদিক তাকিয়ে বলল, এই হলো বলে। বুড়ো বলল, কি আশ্চর্য, 19 দিন পার হয়ে গেল, এখন হিসাবটা হয়ে উঠলো না। কাক 2-4 মিনিট খুব গম্ভীর হয়ে পেন্সিল চুষল, তারপরে জিজ্ঞাসা করলো, কতদিন বললে? বুড়ো বলল, 19। কাক অমনি গলা উঁচিয়ে হেঁকে বলল, লাখ 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 20। বুড়ো বলল, 21। কাক বলল, 22। বুড়ো বলল, 23। কাক বলল, 23.5। ঠিক যেন নিলেম যাচ্ছে। ডাকতে ডাকতে কাকটা হঠাৎ আমার দিকে তাকিয়ে বলল, তুমি ডাকছো না যে? আমি বললাম, খামোখা ডাকতে যাও কেন? বুড়ো এতক্ষণ আমায় দেখেনি, হঠাৎ আমার আওয়াজ শুনে সে বন বন করে 8-10 পা ঘুরে আমার দিকে ফিরে দাঁড়ালো। তারপর হুঁকোটাকে দূরবীনের মতো করে চোখের সামনে ধরে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। তারপর পকেট থেকে কয়েকখানা রঙিন কাঁচ বের করে তাই দিয়ে আমায় বারবার দেখতে লাগলো। তারপর কোত্থেকে একটা পুরনো দর্জি ফিতে এনে সে আমার মাপ নিতে শুরু করলো আর হাঁকতে লাগলো, খড়াই 26 ইঞ্চি, হাতা 26 ইঞ্চি, আস্তিন 26 ইঞ্চি, ছাতি 26 ইঞ্চি, গলা 26 ইঞ্চি। আমি ভয়ানক আপত্তি করি, বললাম, হতেই পারে না, বুকের মাপও 26 ইঞ্চি, গলাও 26 ইঞ্চি, আমি কি শুয়োর? বুড়ো বলল, বিশ্বাস না হয় দেখো। দেখলাম ফিতের লেখা টেখা সব উঠে গিয়েছে, খালি 26 লেখাটা একটু পড়া যাচ্ছে। তাই বুড়ো যা কিছু মাপে সবই 26 ইঞ্চি হয়ে যায়। তারপর বুড়ো জিজ্ঞাসা করলো, ওজন কত? আমি বললাম, জানি না। বুড়ো তার 2টো আঙুল দিয়ে আমায় একটুখানি টিপে টিপে বলল, 250। সে কি, পটলার ওজনই তো 21 সেন্টে আমার চাইতে 1.5 বছরের ছোট।
তাড়াতাড়ি বলে উঠল, সে তোমাদের হিসেব অন্যরকম। বুড়ো বলল, তাহলে লিখে নাও, ওজন 250, বয়স 37। আমি বললাম, আমার বয়স হলো 8 বছর 3 মাস, বলে কিনা 37। বুড়ো খানিকক্ষণ কি যেন ভেবে জিজ্ঞাসা করলো, বাড়তি না কমতি? আমি বললাম, সে আবার কি? বুড়ো বলল, বলি বয়সটা এখন বাড়ছে না কমছে? আমি বললাম, বয়স আবার কমবে কি? বুড়ো বলল, তাহলে তো কেবলই বেড়ে চলবে নাকি? তাহলেই তো দেখি কোন দিন দেখবো বয়স বাড়তে বাড়তে একবারে 60, 70, 80 পার হয়ে গেছে, শেষটায় বুড়ো হয়ে মরি আর কি। আমি বললাম, তা তো হবেই, 80 বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না? বুড়ো বলল, যেমন বুদ্ধি, 80 বছর বয়স হবে কেন? 40 বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই, তখন আর 41, 42 হয় না, 39, 38, 37 করে বয়স নামতে থাকে। এমনি করে যখন 10 পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয়। একটা উনি তাড়াতাড়ি বলে উঠল, সে তোমাদের হিসেব অন্যরকম। বুড়ো বলল, তাহলে লিখে নাও, ওজন 250, বয়স 37। আমি বললাম, আমার বয়স হলো 8 বছর 3 মাস, বলে কিনা 37। বুড়ো খানিকক্ষণ কি যেন ভেবে জিজ্ঞাসা করলো, বাড়তি না কমতি? আমি বললাম, সে আবার কি? বুড়ো বলল, বলি বয়সটা এখন বাড়ছে না কমছে? আমি বললাম, বয়স আবার কমবে কি? বুড়ো বলল, তাহলে তো কেবলই বেড়ে চলবে নাকি? তাহলেই তো দেখি কোন দিন দেখবো বয়স বাড়তে বাড়তে একবারে 60, 70, 80 পার হয়ে গেছে, শেষটায় বুড়ো হয়ে মরি আর কি। আমি বললাম, তা তো হবেই, 80 বছর বয়স হলে মানুষ বুড়ো হবে না? বুড়ো বলল, তোমার যেমন বুদ্ধি, 80 বছর বয়স হবে কেন? 40 বছর হলেই আমরা বয়স ঘুরিয়ে দিই, তখন আর 41, 42 হয় না, 39, 38, 37 করে বয়স নামতে থাকে। এমনি করে যখন 10 পর্যন্ত নামে তখন আবার বয়স বাড়তে দেওয়া হয়। আমার বয়স তো কত উঠলো নামলো আবার উঠলো, এখন আমার বয়স হয়েছে 13। শুনে আমার ভয়ানক হাসি পেয়ে গেল। কাক বলল, তোমরা একটু আস্তে আস্তে কথা কাও, আমার হিসেবটা চটপট সেরে নি। বুড়ো অমনি চট করে আমার পাশে এসে ঠ্যাং ঝুলিয়ে বসে ফিস ফিস করে বলতে লাগলো, একটা চমৎকার গল্প বলবো, দাঁড়াও একটু ভেবে নি। এই বলে তার হুঁকো দিয়ে টেকো মাথা চুলকাতে চুলকাতে চোখ বুজে ভাবতে লাগলো। তারপর হঠাৎ বলে উঠলো, হ্যাঁ মনে হয়েছে, শোনো। তারপর এদিকে বড় মন্ত্রী তো রাজকন্যার গুলি সুতো খেয়ে ফেলেছে, কেউ কিচ্ছু জানে না। ওদিকে রাক্ষসটা করেছে কি, ঘুমুতে ঘুমুতে মানুষের গন্ধ পাও বলে ফুরফুর করে খাট থেকে পড়ে গিয়েছে। অমনি ঢাক ঢোল ছানাই কাশি লোক লস্কর সেপাই পড়তো, ওই ওই রই রই মার মার কাট কাট। এর মধ্যে হঠাৎ রাজা বলে উঠলেন, পক্ষীরাজ যদি হবে তাহলে ন্যাজ নেই কেন? শুনে পাত্র মিত্র ডাক্তার মুক্তার আক্কেল মক্কেল সবাই বললে, ভালো কথা, ন্যাজ কি হলো? কেউ তার জবাব দিতে পারে না, সব সুর করে পালাতে লাগলো। এমন সময় কাকটা আমার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, বিজ্ঞাপন পেয়েছ? হ্যান্ডবিল? আমি বললাম, কই না, কিসের বিজ্ঞাপন? বলতেই কাকটা একটা কাগজের বান্ডিল থেকে একখানা ছাপানো কাগজ বের করে হাতে দিল। আমি পড়ে দেখলাম, তাতে লেখা রয়েছে, শ্রী শ্রী ভূষণ্ডী কাগায় নমঃ, শ্রী কাকেশ্বর কুচকুচে, 41 নম্বর, গেছো বাজার, কাগে আপত্তি। আমরা হিসাবি ও বেহিসাবি, খুচরা ও পাইকারি সকল প্রকার গণনার কার্য
বৈজ্ঞানিক প্রক্রিয়ায় সম্পন্ন করিয়া থাকি। মূল্য 1 ইঞ্চি 1 টাকা 5 আনা, চিলড্রেন হাফ প্রাইস, অর্থাৎ শিশুদের অর্ধমূল্য। আপনার জুতার মাপ, গায়ের রং, কান কটকট করে কিনা, জীবিত কি মৃত ইত্যাদি আবশ্যকীয় বিবরণ পাঠাইলেই ফেরত ডাকে ক্যাটালগ পাঠাইয়া থাকি। সাবধান, সাবধান, সাবধান! আমরা সনাতন বায়স বংশীয় দাঁড়ি কুলি অর্থাৎ দাঁড় কাক। আজকাল নানা শ্রেণীর পাতিকাক, হেডেকাক, রামকাক প্রভৃতি কাকেরাও অর্থ লোভে নানারূপ ব্যবসা চালাইতেছে। সাবধান, তাহাদের বিজ্ঞাপনের চটক দেখিয়া প্রতারিত হইবেন না। কাক বলল, কেমন হয়েছে? আমি বললাম, সবটা তো ভালো করে বোঝা গেল না। কাক গম্ভীর হয়ে বলল, হ্যাঁ, ভারী শক্ত, সকলে বুঝতে পারে না। একবারে খদ্দের এসেছিল, তার ছিল টেকো মাথা। এই কথা বলতেই বুড়ো মাত করে তেড়ে উঠে বলল, যদি টেকো মাথা বলবি তো হুঁকো দিয়ে একবারই মেরে তোর স্লেট ভাঙিয়ে দেবো। কাকে একটু থতমত খেয়ে কি যেন ভাবলো, তারপর বললো, টেকো নয়, টেপো মাথা, যে মাথা টিপে টোল খেয়ে গিয়েছে। বুড়ো তাতেও ঠান্ডা হলো না, বসে বসে গজগজ করতে লাগলো। তাই দেখে কাক বলল, হিসাবটা দেখবে নাকি? বুড়ো একটু নরম হয়ে বলল, হয়ে গেছে, ওই দেখি। কাক অমনি এই দেখ বলে তার স্লেট খানা ঠাকাস করে বুড়োর টাকের উপর ফেলে দিল। বুড়ো তৎক্ষণাৎ মাথায় হাত দিয়ে বসে পড়লো আর ছোট ছেলেদের মতো ঠোঁট ফলিয়ে, ও মা, ও পিসি, ও শিবুদা বলে হাত পা ছুঁড়ে কাঁদতে লাগলো। কাকটা খানিকক্ষণ অবাক হয়ে তাকিয়ে বলল, লাগলো নাকি? ষাট। বুড়ো অমনি কান্না থামিয়ে বলল, 61, 62, 64। কাক বলল 65। আমি দেখলাম আবার বুঝি ডাকাডাকি শুরু হয়, তাই তাড়াতাড়ি বলে উঠলাম, কই হিসেবটা তো দেখলে না? বুড়ো বলল, হ্যাঁ তাই তো, কি হিসেব হলো পড়ো দেখি। আমি স্লেটখানা তুলে দেখলাম খুদে খুদে অক্ষরে লেখা রয়েছে, ইয়ানি কীর্দ অত্র কাকালত নামা লিখিতং শ্রী কাকেশ্বর কুচকুচে কার্যং চাগে ইমারত খেসারত দলি দস্তাবেজ তস্য ওয়ারিশানগণ মালিক দখলিকার সত্ত্বে অত্র নায়ব শেরেস্তায় দস্তবদস্ত কায়েম মুকুলরিপত্ত নিপাট্টা অথবা কাওলা কবুলিয়ত। সত্যতায় কি বিনা সত্যতায় মুন্সিফি আদালতে কিংবা দায়রায় সোপর্দ আসামি ফরিয়াদি সাক্ষী সাবুদ গয়রহ মোকদ্দমা দায়ের কিংবা আপোষ মকমল ডিক্রি জারি নিলাম ইস্তাহার ইত্যাদি সর্বপ্রকার কর্তব্য বিধায়। আমার পড়া শেষ না হতেই বুড়ো বলে উঠলো, এসব কি লিখেছ আবল তবল? তার বললো, সব লিখতে হয়, তা না হলে হিসেব টিকবে কেন? ঠিক চৌকস মতো কাজ করতে হলে গোড়ায় এসব বলে নিতে হয়। বুড়ো বলল, তা বেশ করেছো, কিন্তু আসল হিসেবটা কি হলো তা তো বললে না। কাক বলল, হ্যাঁ তাও তো বলা হয়েছে, ওয়ে শেষ দিকটা পড়ো তো। আমি দেখলাম শেষের দিকে মোটা মোটা অক্ষরে লেখা রয়েছে, 7 দুগুণে 14, বয়স 26 ইঞ্চি, জমা 250, খরচ 37 বৎসর। কাক বলল, দেখেই বোঝা যাচ্ছে অঙ্কটা এলসিএমও নয়, জিসিএমও নয়, সুতরাং হয় এটা ত্রৈরাশিকের অঙ্ক, না হয় ভগ্নাংশ। পরীক্ষা করে দেখলাম 250টা হচ্ছে ভগ্নাংশ, তাহলে বাকি 3টে হলো ত্রৈরাশিক। এখন আমার জানা দরকার তোমরা ত্রৈরাশিক চাও না ভগ্নাংশ চাও। বলল, আচ্ছা দাঁড়াও, তাহলে একবার জিজ্ঞেস করে নি। এই বলে সে নিচু হয়ে গাছের গোড়ায় মুখ ঠেকিয়ে ডাকতে লাগলো, ওরে বুধো, বুধরে। খানিক পরে মনে হলো কে যেন গাছের ভিতর থেকে রেগে বলে উঠলো, কেন ডাকছিস? বুড়ো বলল, কাকেশ্বর কি বলছে শোন। আবার সেই রকম আওয়াজ হলো, কি বলছে? বুড়ো বলল, বলছে ত্রৈরাশিক না ভগ্নাংশ। তেড়ে উত্তর হলো, কাকে বলছে ভগ্নাংশ, তোকে না আমাকে? বুড়ো বলল, তা নয়,
বলছে হিসেবটা ভগ্নাংশ চাষ না ত্রৈরাশিক। একটুক্ষণ পরে জবাব শোনা গেল, আচ্ছা ত্রৈরাশিক দিতে বল। বুড়ো গম্ভীর ভাবে খানিকক্ষণ দাড়ি হাতড়ালো, তারপর মাথা নেড়ে বলল, বুড়োটা যেমন বুদ্ধি, ত্রৈরাশিক দিতে বলবো কেন? ভগ্নাংশটা খারাপ হলো কিসে? না হে কাকেশ্বর, তুমি ভগ্নাংশই দাও। কাক বলল, তাহলে আড়াই সেরের গোটা সের দুটো বাদ দিলে রইল ভগ্নাংশ আছে। তোমার হিসেব হলো আছে। আজকের হিসেবের দাম পড়ে খাঁটি হলে 2 টাকা 14 আনা, আর জল মেশানো থাকলে 6 পয়সা। বুড়ো বলল, আমি যখন কাঁদছিলাম তখন 3 ফোঁটা জল হিসেবের মধ্যে পড়েছিল। এই নাও তোমার স্লেট, আর এই নাও পয়সা 6টা। পয়সা পেয়ে কাকের মহা ফুর্তি, সে টাক ডুম বলে স্লেট বাজিয়ে নাচতে লাগলো। বুড়ো অমনি আবার তেড়ে উঠলো, টাক টাক বলছিস, দাঁড়াও। ওরে বুড়ো, বুড়ো রে, শিগগির আয়, আবার টাক বলছে। বলতে না বলতেই গাছের পুকুর থেকে মস্ত একটা পোঁতলা মতন কি যেন হুড়মুড় করে মাটিতে গড়িয়ে পড়লো। চেয়ে দেখলাম একটা বুড়ো লোক একটা প্রকাণ্ড বোচকার নিচে চাপা পড়ে ব্যস্ত হয়ে হাত পা ছুটছে। বুড়োটা দেখতে অবিকল এই হুঁকোওয়ালা বুড়োর মতো। হুঁকোওয়ালা কোথায় তাকে টেনে তুলবে, না সে নিজেই পোঁতলার ওপর চড়ে বসে ওর বলছি শিগগির ওর বলে ধাঁই ধাঁই করে তাকে হুঁকো দিয়ে মারতে লাগলো। কাক আমার দিকে চোখ মটকিয়ে বলল, ব্যাপারটা বুঝতে পারছো না? উদোর বোঝা বুধোর ঘাড়ে, এর বোঝা ওর ঘাড়ে চাপিয়ে দিয়েছে। এখন ও আর বোঝা ছাড়তে চাইবে কেন? এই নিয়ে রোজ মারামারি হয়। এই কথা বলতে বলতে চেয়ে দেখি বুড়ো তার পোঁটটা শুদ্ধ উঠে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে এসে পোঁটটা উঠিয়ে দাঁত কর্মর করে বলল, তবে এই স্টুপিড উধো। উধো আস্তিন গুটিয়ে হুঁকো বাগিয়ে হুঙ্কার দিয়ে উঠল, তবে লক্ষ্মী ছাড়া বুধো। কাক বলল, লেগে যা লেগে যা, নাড়ো নাড়ো নাড়ো। অমনি খেলাবাট খেলাবাট দাঁড়াম দাঁড়াম। মুহূর্তের মধ্যে চেয়ে দেখি উধো চিৎপাত ছুঁয়ে হাঁপাচ্ছে, আর বুধো ছটফট করে তাকে হাত বুলোচ্ছে। বুধো কান্না শুরু করলো, ওরে ভাই উধো রে, তুই এখন কোথায় গেলি রে? উধো কাঁদতে লাগলো, ওরে হায় হায়, আমাদের কি হলো রে? তারপর দুজনে উঠে খুব খানিক গলা জড়িয়ে কেঁদে আর খুব খানিক কোলাকুলি করে দিব্যি খোশ মেজাজে গাছের ফোকরের মধ্যে ঢুকে পড়লো। তাই দেখে কাকটাও তার দোকানপাট বন্ধ করে কোথায় যেন চলে গেল। আমি ভাবছি এই বেলা পথ খুঁজে বাড়ি ফেরা যাক। এমন সময় শুনি পাশে একটা ঝোপের মধ্যে কিরকম শব্দ হচ্ছে, যেন কেউ হাসতে হাসতে আর কিছুতেই হাসি সামলাতে পারছে না। কিনারে দেখি একটা জন্তু, মানুষ না বাঁদর, পেঁচা না ভূত, ঠিক বোঝা যাচ্ছে না। খালি হাত পা ছুঁড়ে হাসছে আর বলছে, গেল 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 গেল, নাড়ি ভুড়ি সব ফেটে গেল। আমায় দেখে সে একটু দম পেয়ে উঠে বললো, ভাগ্যিস ভাগ্যিস তুমি এসে পড়লে, তা না হলে আর একটু হলেই হাসতে হাসতে পেট ফেটে যাচ্ছিল। আমি বললাম, তুমি এমন সাংঘাতিক রকম হাসছো কেন? জন্তুটা বললো, কেন কেন হাসছিস শুনবে? মনে করো পৃথিবীটা যদি চ্যাপ্টা হতো আর সব জল গড়িয়ে ডাঙায় এসে পড়তো, আর ডাঙায় মাটি সব গুলিয়ে তার পেটে কাদা হয়ে যেত, আর লোকগুলো তার মধ্যে ধপা ধপা জারকে পড়ত, তাহলে এই বলে সে আবার হাসতে হাসতে লুকিয়ে পড়লো। আমি বললাম, কি আশ্চর্য, এর জন্যে তুমি এত ভয়ানক করে হাসছো? সে আবার হাসি থামিয়ে বললো, না না, শুধু এর জন্য নয়, মনে করো একজন লোক আসছে, তার এক হাতে কুলপি বড় আর হাতে সাজি মাটি, আর লোকটা কুলপি খেতে গিয়ে ভুলে সাজি মাটি খেয়ে ফেলেছে।
হাসির পালা। আমি বললাম, কেন তুমি এইসব অসম্ভব কথা ভেবে খামোকা হেসে হেসে কষ্ট পাচ্ছ? সে বলল, না না, সব কি আর অসম্ভব? মনে করো একজন লোক টিকটিকি বসে রোজ তাদের নাইয়ে খাইয়ে শুকোতে দেয়। একদিন একটা রাম ছাগল এসে সব টিকটিকি খেয়ে ফেলেছে। জন্তুটা রকম সকম দেখে আমার ভারী অদ্ভুত লাগলো। আমি জিজ্ঞাসা করলাম, তুমি কে? তোমার নাম কি? সে খানিকক্ষণ ভেবে বলল, আমার নাম হিজবিজবেজ। আমার নাম হিজবিজবেজ। আমার ভাইয়ের নাম হিজবিজবেজ। আমার বাবার নাম হিজবিজবেজ। আমার পিসের নাম হিজবিজবেজ। আমি বললাম, তাকে সোজা বললেই হয়, তোমার গোষ্ঠী শুদ্ধ সবাই হিজবিজবেজ। সে আবার খানিক ভেবে বলল, তা তো নয়, আমার মামার নাম টাকাই। আমার মামার নাম টাকাই। আমার খুড়োর নাম টাকাই। আমার মেশোর নাম টাকাই। আমার শ্বশুরের নাম টাকাই। আমি ধমক দিয়ে বললাম, সত্যি বলছো না বানিয়ে? জন্তুটা কেমন থতমত খেয়ে বলল, না না, আমার শ্বশুরের নাম বিস্কুট। আমার ভয়ানক রাগ হল। তেড়ে বললাম, একটা কথাও বিশ্বাস করি না। অমনি কথা নেই বার্তা নেই, ঝোপের আড়াল থেকে মস্ত একটা দাড়িওয়ালা ছাগল হঠাৎ উঁকি মেরে জিজ্ঞাসা করিল, আমার কথা হচ্ছে বুঝি? আমি বলতে যাচ্ছিলাম না, কিন্তু কিছু না বলতেই সে তরতর করে বলে যেতে লাগলো, তা তোমরা যতই তর্ক করো, এমন অনেক জিনিস আছে যা ছাগলে খায় না। তাই আমি একটা বক্তৃতা দিতে চাই, তার বিষয় হচ্ছে ছাগলে কি না খায়। এই বলে সে হঠাৎ এগিয়ে এসে বক্তৃতা আরম্ভ করল। এবং স্নেহের হিজবিজবিজ, আমার গলায় ঝুলানো সার্টিফিকেট দেখেই তোমরা বুঝতে পারছো যে আমার নাম শ্রী ব্যাকরণ সিং, BA, খাদ্য বিশারদ। আমি খুব চমৎকার ব্যা করতে পারি, তাই আমার নাম ব্যাকরণ। আর সিং তো দেখতেই পাচ্ছ। ইংরেজিতে লিখবার সময় লিখি BA, অর্থাৎ ব্যা। কোন কোন জিনিস খাওয়া যায় আর কোনটা কোনটা খাওয়া যায় না, তা আমি সব নিজে পরীক্ষা করে দেখেছি। তাই আমার উপাধি হচ্ছে খাদ্য বিশারদ। তোমরা যে বলো পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়, এটা অত্যন্ত অন্যায়। এই তো একটু আগে ওই হতভাগাটা বলছিল যে রাম ছাগল টিকটিকি খায়। এটা একেবারে সম্পূর্ণ মিথ্যা কথা। আমি অনেক রকম টিকটিকি চেটে দেখেছি, ওতে খাবার মতো কিছু নেই। অবশ্যই আমরা মাঝে মাঝে এমন অনেক জিনিস খাই যা তোমরা খাও না, যেমন খাবারের ঠোঙা, কিংবা নারকেলের ছোবড়া, কিংবা খবরের কাগজ, কিংবা সন্দেশের মতো ভালো ভালো মাসিক পত্রিকা। কিন্তু তা বলে মজবুত বাঁধানো কোনো বই আমরা কখনো খাই না। আমরা কচিত কখনো লেপ কম্বল কিংবা তোষক বালিশ এসব একটু একটু খাই বটে, কিন্তু যারা বলে আমরা খাট পালং কিংবা টেবিল চেয়ার খাই, তারা ভয়ানক মিথ্যাবাদী। যখন আমাদের মনে খুব তেজ আসে,
তখন শখ করে অনেক রকম জিনিস আমরা চিবিয়ে কিংবা চেখে দেখি, যেমন পেন্সিল, রাবার, কিংবা বোতলের ছিপি, কিংবা শুকনো জুতো, কিংবা ক্যানভিসের ব্যাগ। শুনেছি আমার ঠাকুর দাদা একবার স্ফূর্তির চোটে এক সাহেবের আধখানা তাঁবু প্রায় খেয়ে শেষ করেছিলেন। কিন্তু তা বলে ছুরি, কাঁচি কিংবা শিশি বোতল এসব আমরা কোনোদিন খাই না। কেউ কেউ সাবান খেতে ভালোবাসে, কিন্তু সেসব হাত ছোটখাটো বাজে সাবান। আমার ছোট ভাই একবার একটা আস্ত বার সোপ খেয়ে ফেলেছিল বলেই ব্যাকরণহীন আকাশের দিকে চোখ তুলে ব্যা ব্যা করে ভয়ানক কাঁদতে লাগলো। তাতে বুঝতে পারলাম যে সাবান খেয়ে ভাইটির অকাল মৃত্যু হয়েছে। হিজিবিজবিজটা এতক্ষণ পড়ে পড়ে ঘুমোচ্ছিল। হঠাৎ ছাগলটার বিকট কান্না শুনে সে হং হং করে ধর্মড়িয়ে উঠে বিষম টিষম খেয়ে একেবারে অস্থির। আমি ভাবলাম বোকাটা মরে বুঝে এবার। কিন্তু একটু পরেই দেখি সে আবার তেমনি হাত পা ছুঁড়ে ঠ্যাক ঠ্যাক করে হাসতে লেগেছে। আমি বললাম, এর মধ্যে আবার হাসবার কি হলো? সে বলল, সেই একজন লোক ছিল, সে মাঝে মাঝে এমন ভয়ঙ্কর নাক ডাকাতো যে সবাই তার উপর চটা ছিল। একদিন তাদের বাড়ি বাজ পড়েছে, আর অমনি সবাই দৌড়ে তাকে দাম মারতে লেগেছে। আমি বললাম, যত সব বাজে কথা। এই বলে যে ফিরতে গেছি অমনি চেয়ে দেখি একটা ন্যাড়া মাথা কে যেন যাত্রার জুড়ির মতো চাপকানার পায়জামা পরে হাসি হাসি মুখ করে আমার দিকে তাকিয়ে আছে। দেখে আমার গা জ্বলে গেল। আমায় ফিরতে দেখেই সে আবদার করে আল্লাদির মতো ঘাড় বাঁকিয়ে দুহাত নেড়ে বলতে লাগলো, না ভাই, না ভাই, এখন আমায় গাইতে বলো না, সত্যি বলছি আজকে আমার গলা তেমন খুলবে না। আমি বললাম, কি আপদ, কে তোমায় গাইতে বলছে? লোকটা এমন বেহায়া, সে তবুও আমার কানের কাছে ঘ্যাং ঘ্যাং করতে লাগলো। রাগ করলি? হ্যাঁ ভাই, রাগ করলি? আচ্ছা, না হয় কয়েকটা গান শুনিয়ে দিচ্ছি। রাগ করবার দরকার কি ভাই? আমি কিছু বলবার আগেই ছাগলটা আর হিজিবিজবিজটা একসঙ্গে চেঁচিয়ে উঠলো, হ্যাঁ, গান হোক, গান হোক, গান হোক। অমনি ন্যাড়াটা তার পকেট থেকে মস্ত 2 তারা গানের কাগজ বার করে সেগুলো চোখের কাছে নিয়ে গুনগুন করতে করতে হঠাৎ সরু গলায় চিৎকার করে গান ধরল, লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ, লাল গানে নীল সুর, হাসি হাসি গন্ধ। একটি মাত্র পদ সে একবার গাইল, দুবার গাইল, 5 বার, 10 বার গাইল। আমি বললাম, এ তো ভারী উৎপাত দেখছি, গানের কি আর কোনো পদ নেই? যারা বলল, হ্যাঁ আছে, কিন্তু সেটা অন্য একটা গান। সেটা হচ্ছে, অলি গলি চলি রাম, ফুটপাথে ধুমধাম, কালি দিয়ে চুনকাম। সে গান আজকাল আমি গাই না। আর একটা গান আছে, নৈনিতালের নতুন আলো। সেটা খুব নরম সুরে গাইতে হয়, সেটাও আজকাল আর গাইতে পারি না। আজকাল যেটা গাই সেটা হচ্ছে শিখি পাখার গান। এই বলে সে গান ধরল, নিশি মাখা শিখি পাখা, আকাশের কানে কানে, শিশি বোতল
ছিপি ঢাকা সরু সরু গানে গানে আলো ভোলা বাঁকা আলো আধো আধো কত দূরে সরু মোটা সাদা কালো ছলো ছলো ছায়া সুরে। আমি বললাম এবার গান হলো নাকি, একটু মাথা মুন্ডু কোনো মানেই হয় না। বিজ বললো গানটা ভারী শক্ত। ছাগল বলল শক্ত আবার কোথায়, ওই শিশির বোতলের জায়গাটা একটু শক্ত ঠেকলো, তাছাড়া তো শক্ত কিছু পেলাম না। ন্যাড়াটা খুব অভিমান করে বলল, তাই তোমরা সহজ গান শুনতে চাও তো সে কথা বললেই হয়, অত কথা শোনাবার দরকার কি, আমি কি আর সহজ গান গাইতে পারি না? এই বলে সে গান ধরল। বাদুর বলে উড়ে ও ভাই ছজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আমি বললাম মজারু বলে কোনো কথা হয় না। তারা বলল কেন হবে না? আলবাত হয়, ছজারু ক্যাঙারু দেবদারু সব হতে পারে, মজারু কেন হবে না? ছাগল বলল ততক্ষণ গানটা চলুক না, হয় কি না হয় পরে দেখা যাবে। অমনি আবার গান শুরু হলো। বাদুর বলে ওরে ও ভাই ছজারু, আজকে রাতে দেখবে একটা মজারু। আজকে হেথায় চামচিকে আর পেঁচারা আসবে, সবাই মরবে ইঁদুর বেচারা। কাঁপবে ভয়ে বেঙ্গুলো আর বেঙাচি, ঘামতে ঘামতে ফুটবে তাদের ঘামাচি। ছুটবে ছুঁচো লাগবে দাঁতে কপাটি, দেখবে তখন ছিমবি ছেঙা চপাটি। আমি আবার আপত্তি করতে যাচ্ছিলাম, কিন্তু সামনে গেলাম। গান চলতে লাগলো। ছজারু কয় ঝোপের মাঝে এখনই গিন্নি আমায় ঘুম দিয়েছেন দেখনি, জেনে রাখুন পেঁচা এবং পেঁচানি, ভাঙলে সে ঘুম শুনে তাদের চেঁচানি, ঠ্যাংরা খোঁচা করবো তাদের খুঁচিয়ে, এই কথাটা বলবে তুমি বুঝিয়ে। বাদুর বলি পেঁচার কুটুম কুটুমি, মানবে না কেউ তোমার সব তুমি, ঘুমোয় কি কেউ এমন ভূষো আধারে, গিন্নি তোমার হোঁসলায় এবং হাঁদারে, তুমিও দাদা হচ্ছ ক্রমে খ্যাপাটে, চিমনি চাটা ভোঁপসা মুখ ভ্যাপাটে। গানটা আরো চলতো কিনা জানি না, কিন্তু এই পর্যন্ত হতে একটা গোলমাল শোনা গেল। তাকিয়ে দেখি আমার আশেপাশে চারদিকে ভিড় জমে গিয়েছে। একটা সজারু এগিয়ে বসে ফোঁত করে কাঁদছে, আর একটা সামলা পড়া কুমির মস্ত একটা বই দিয়ে আস্তে আস্তে তার পিঠ থাবড়াচ্ছে আর ফিস ফিস করে বলছে কেঁদো না কেঁদো না, সব ঠিক করে দিচ্ছি। হঠাৎ একটা তকমা আটা পাগড়ি বাঁধা পোলা ব্যাং লুচিয়ে চিৎকার করে বলে উঠল মানহানের মোকদ্দমা। অমনি থেকে একটা কালো ঝোল্লা পড়া হুতুম বেচা আছে সকলের সামনে একটা উঁচু পাথরের উপর বসেই চোখ বুঝে ঢুলতে লাগলো, আর একটা মস্ত ছুঁচো একটা বিশ্রী নোংরা হাত পাকা দিয়ে তাকে বাতাস করতে লাগলো। প্যাঁচা একবার
চোখ করে চারদিক তাকিয়ে তক্ষুনি আবার চোখ বুজে বলল, নালিশ বাতলাও। বলতেই কুমিরটা অনেক কষ্টে কাঁদো কাঁদো মুখ করে চোখের মধ্যে নখ দিয়ে খিঁচিয়ে 5-6 ফোঁটা জল বার করে ফেলল। তারপর সর্দি বসা মোটা গলায় বলতে লাগলো, ধর্মাবতার হুজুর, একটা মানহানির মোকদ্দমা। সুতরাং প্রথমেই বুঝতে হবে মান কাকে বলে। মান মানে কচু। কচু অতি উপাদেয় জিনিস। কচু অনেক প্রকার, যথা মান কচু, ওল কচু, কান্দা কচু, পানি কচু, শঙ্খ কচু ইত্যাদি। কচু গাছের মূলকে কচু বলে। সুতরাং বিষয়টার একেবারে মূল পর্যন্ত যাওয়া দরকার। এইটুকু বলতেই একটা শিয়াল সামলা মাথায় তড়াক করে লাগিয়ে উঠে বলল, হুজুর, কচু অতি অসার জিনিস। কচু খেলে গলা কুটকুট করে। কচু পোড়া খাও বললে মানুষের চটে যায়। কচু খায় কারা? কচু খায় শুয়োর আর সজারু। সজারুটা আবার ফ্যাট ফ্যাট করে কাঁদতে যাচ্ছিল, কিন্তু কুমির সেই প্রকাণ্ড বই দিয়ে তার মাথায় এক থাবড়া মেরে জিজ্ঞাসা করল, দলিলপত্র, সাক্ষী সাবুত কিছু আছে? সজারু ন্যাড়ার দিকে তাকিয়ে বলল, ওই তো ওর হাতে সব দলিল রয়েছে। বলতেই কুমিরটা ন্যাড়ার কাছ থেকে একটা গানের কাগজ কেড়ে নিয়ে হঠাৎ এক জায়গা থেকে পড়তে লাগলো, একের পিঠে দুই, চৌকি চেপে শুই, পোটলা বেঁধে ধুই, গোলাপ চাপা জুই, ইলিশ মাগুর রুই, হিঞ্চে পালং পুই, শান বাঁধানো ভুই, গোবর জলে ধুই। কাঁদিস কেন তুই? সজারু বলল, ওটা কেন? ওটা তো নয়। কুমির বলল, তাই নাকি? আচ্ছা দাঁড়াও। এই বলে সে আবার একখানা কাগজ নিয়ে পড়তে লাগলো, চাঁদনি রাতের পেতনি পিসি, সজনে তলায় খোঁজ নড়ে, হ্যাঁতলা মাথা হ্যাংলা সেথ, হর কচা কচ বোঝ মারে, চলতা গাছে অলতা পরা, নাক ঝোলানো শাঁকচুনি, মাকড়ি নেড়ে হাঁকড়ে বলে, আমায় তো কেউ ডাকছনি, মুন্ডু ঝোলা উল্টো বুড়ি, ঝুলছে দেখো চুল খুলে, বলছে দুলে, মিনসে গুলোর মাংস খাবো তুল তুলে। সজারু বললে, চাই কি যে পড়ছে তার নেই ঠিক। কুমির বলল, তাহলে কোনটা? কোনটা? এইটা? এটাও নয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও দেখছি। নিঝুম নিশুত রাতে, একা শুয়ে তেতালাতে, খালি খালি খিদে পায় কেন রে? বললে, ওসব নয়, ও তোমার গিন্নির নামে কবিতা। তা সে কথা আগে বললেই হতো। এই তো, দাম্ভজন্ত্রে গিন্নিটা, বাপরে যেন সিংহিটা, বাসন নাড়ে ছানার ছান, কাপড় কাছে দমাদম। এটা বলছে না? তাহলে নিশ্চয়ই এটা। খুশখুশি খুশি খুশখুশে চল, ফুসফুসে ছেঁদা বুড়ো তুই মর, মাঝে রাতে ব্যথা পাঁজে রাতে ভাত, আজ রাতে বুড়ো হবি কুপকার। সজারুটা ভয়ানক কাঁদতে লাগলো, আমার পয়সাগুলো সব চলে গেল, কোথাকারে কাহম্ম কুকিল দলিল দিলে খুঁজে পায় না। মেয়েরাটা এতক্ষণ আড়ষ্ট হয়েছিল, সে হঠাৎ বলে উঠল, কোনটা শুনতে চাও? সেই যে বাদুর বলে, উড়িয়ে ভাই সজারু, সেইটে? সজারু ব্যস্ত হয়ে বলল, হ্যাঁ হ্যাঁ, সেইটে। অমনি শিয়াল আবার তেড়ে উঠল, বাদুর কি বলে? হুজুর, তাহলে বাদুর গোপালকে সাক্ষী মানতে আজ্ঞা হোক। গোলা ব্যাং গাল গলা ফুলিয়ে হেঁকে বলল, বাদুর গোপাল হাজির। সবাই এদিক ওদিকে তাকিয়ে দেখল, কোথাও বাদুর নেই। তখন শিয়াল বলল, তাহলে হুজুর বলে সকলের ফাঁসির হুকুম হোক।
কুমির বলল, তো কেন? এখন আমরা তুমি তাড়াতাড়ি বলো। আপিল করব। তোমাদের হিসেব অন্যরকম। বলল, বুড়ো আপিল চলুক, সাক্ষী আনো। কুমির এদিক ওদিক তাকিয়ে হিজিবিজবিজকে জিজ্ঞাসা করলো, সাক্ষী দিবি? চড়ানো পয়সা পাবি? পয়সার নামে হিজিবিজবিজ তাক করে সাক্ষী দিতে উঠেই ফ্যাক করে এসে ফেলল। শিয়াল বলল, হাসছো কেন? হিজিবিজবিজ বলল, একজনকে শিখিয়ে দিয়েছিল তুই সাক্ষী দিবি যে বইটা সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া আর মাথার উপর লাল কালির ছাপ। উকিল যেই তাকে জিজ্ঞাসা করেছে তুমি আসামিকে চেনো, অমনি সে বলে উঠেছে, হ্যাঁ, সবুজ রঙের মলাট, কানের কাছে নীল চামড়া, মাথার উপর লাল কালির ছাপ। শিয়াল জিজ্ঞাসা করলো, তুমি সজারুকে চেনো? হিজবিজবিজ বলল, হ্যাঁ, সজারু চিনি, কুমির চিনি, সব চিনি। সজারু গর্তে থাকে, তার গায়ে লম্বা লম্বা কাঁটা, আর কুমিরের গায়ে চাকা চাকা ঢিপির মতো। তারা ছাগল টাগল ধরে খায়। বলতেই ব্যাকরণ সিং খুলে ভয়ানক কেঁদে উঠল। আমি বললাম, আবার কি হলো? ছাগল বলল, আমার সেজো আমার আধখানা কুমিরে খেয়েছিল, তাই বাকি আধখানা মরে গেল। আমি বললাম, গেল তো গেল, আপদ গেল, তুমি এখন চুপ করো। শিয়াল জিজ্ঞাসা করলো, তুমি মোকদ্দমার বিষয়ে কিছু জানো? হিজবিজবিজ বলল, আজ জানি না। ওই একজন নালিশ করে, তার একজন উকিল থাকে, আরেকজনকে আসাম থেকে নিয়ে আসে, তাকে বলে আসামি, তারও একজন উকিল থাকে, এক একদিকে 10 জন করে সাক্ষী থাকে, আরেকজন জজ থাকে, সে বসে বসে ঘুমোয়। আচ্ছা বলল, কখনো আমি ঘুমোচ্ছি না, আমার চোখে ব্যারাম আছে, তাই চোখ বুঝে আছি। হিজবিজবিজ বলল, আরো অনেক জজ দেখেছি, তাদের সকলেরই চোখে ব্যারাম। বলেই সে ঠাক করে ভয়ানক হাসতে লাগলো। শিয়াল বলল, আবার কি হলো? হিজবিজবিজ বলল, মাথার ব্যারাম ছিল, সে সব জিনিসের নামকরণ করত। তার বুড়োর নাম ছিল অবিমৃষ্যকারিতা, তার ছাতার নাম ছিল প্রত্যুৎপন্নমচিত্ত, আর তার গাড়ুর নাম ছিল পরম কল্যাণ পরেশু। কিন্তু যেই তার বাড়ির নাম দিয়েছে কিং কর্তব্য বিমূঢ়, অমনি ভূমিকম্প হয়ে বাড়ি টাড়ি সব পুড়ে গিয়েছে। শিয়াল বলল, বটে, তোমার নাম কি শুনি? সে বলল, এখন আমার নাম হিজিবিজবিজ। শিয়াল বলল, নামের আবার এখন তখন কি? হিজিবিজবিজ বলল, তাও জানো না, সকালে আমার নাম থাকে আলুনার, আবার আরেকটু বিকেল হলেই আমার নাম হয়ে যাবে রামতারু। শিয়াল বলল, নিবাস কোথায়? হিজিবিজবিজ বলল, আর কথা বলছো? শ্রীনিবাস, শ্রীনিবাস দেশে চলে গিয়েছে। অমনি ভিড়ের মধ্যে থেকে উদো আর বুড়ো একসঙ্গে চেঁচিয়ে উঠল, তাহলে শ্রীনিবাস নিশ্চয়ই মরে গিয়েছে। উদো বলল, দেশে গেলেই লোকেরা সব হুস করে মরে যায়। বুড়ো বলল, হাবুলের কাকা যেই দেশে গেল অমনি শুনি সে মরে গিয়েছে। শিয়াল বললে, সবাই মিলে কথা বলো না, ভারী গোলমাল হয়। শুনে উদো বুদোকে বলল, ফের সবাই মিলে কথা বলবি তো তোকে মারতে মারতে সাবার করে ফেলবো। বুদো বলল, আবার যদি গোলমাল করিস তাহলে তোকে ধরে একেবারে মোটলা পেটা করে দেবো। শিয়াল বলল, হুজুর, এরা সব পাগল আর আহাম্মক, এদের সাক্ষীর কোনো মূল্য নেই। শুনে কুমির রেগে লেজ আছড়িয়ে বলল, কে বলল মূল্য নেই? দস্তুর মতো 4 আনা পয়সা খরচ করে সাক্ষী দেওয়ানো হচ্ছে। বলেই সে তক্ষণি ঠাক ঠাক করে 16টা পয়সা গুনে হিজিবিজবিজের হাতে দিয়ে দিল। অমনি কে যেন উপর থেকে বলে উঠল, 1 নম্বর সাক্ষী, নগদ হিসাব, মূল্য চালা। সে দেখলাম আক্কেশ্বর বসে বসে হিসাব লিখছে।
শিয়াল আবার জিজ্ঞাসা করলো, তুমি এ বিষয়ে আর কিছু জানো না? হিরিবিজ খানিক ভেবে বলল, শিয়ালের বিষয়ে একটা গান আছে, সেইটা জানি। শিয়াল বলল, কি গান শুনি? হিরিবিজ সুর করে বলতে লাগলো, আয় 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 শিয়ালে বেগুন খায়, তারা তেল আর নুন কোথায় পায়। বলতেই শিয়াল ভয়ানক ব্যস্ত হয়ে উঠল। সে শিয়ালের কথা তোমার সাক্ষী দেওয়া শেষ হয়ে গিয়েছে। এদিকে হয়েছে কি, সাক্ষীরা পয়সা পাচ্ছে দেখে সাক্ষী দেওয়ার জন্য ভয়ানক হুড়োহুড়ি লেগে গিয়েছে। সবাই মিলে ঠেলাঠেলি করছে। এমন সময় হঠাৎ দেখি কাকেশ্বর ঝুপ করে গাছ থেকে নেমে এসে সাক্ষীর জায়গায় বসে সাক্ষী দিতে আরম্ভ করেছে। কেউ কিছু জিজ্ঞাসা করবার আগেই সে বলতে আরম্ভ করলো, সেই ভূষণ্ডী কাগায় নমঃ শ্রী কাকেশ্বর কুচকুচে 41 নম্বর গেছবাজার কাগেয়াপটি আমরা হিসাবি ও বেহিসাবি খুচরা পাইকারি সকল প্রকার গণনার কার্য। শিয়াল বলল, যা জিজ্ঞাসা করছে তার জবাব দাও, এরাম তোমার। কাক বললো, কি আপদ? তাই তো বলছিলাম শ্রী কাকেশ্বর কুচকুচে। শিয়াল বললো, নিবাস কোথায়? কাক বললো, বললাম যে কাগেয়াপটি। শিয়াল বললো, সেখান থেকে কত দূর? কাক বললো, তা বলা ভারী শক্ত। ঘন্টা হিসেবে চালানা, মাইল হিসেবে 10 পয়সা, নগদ দিলে 2 পয়সা কম, যোগ করলে 10 আনা, বিয়োগ করলে 3 আনা, ভাগ করলে 7 পয়সা, গুণ করলে 21 টাকা। শিয়াল বললো, আর বিদ্যে গাইড করতে হবে না, জিজ্ঞাসা করি তোমার বাড়ি যাবার পথটা চেনো তো? কাক বললো, তা চেনে, এই তো সামনেই সোজা পথ দেখা যাচ্ছে। শিয়াল বলল, এ পথ কত দূর গিয়েছে? কাক বলল, পথ আবার যাবে কোথায়? যেখানকার পথ সেখানেই আছে। পথ কি আবার এদিক ওদিক চড়ে বেড়ায় না দার্জিলিং এ হাওয়া খেতে যায়? শিয়াল বলল, তুমি তো ভারী বেয়াদব হে, বলি সাক্ষী দিতে যে এসো, মোকদ্দমার কথা কি জানো? কাক বললে, খুব যা হোক, এতক্ষণ বসে বসে হিসাব করলো কে? যা কিছু জানতে চাও আমার কাছে পাবে। এই তো প্রথমেই মান কাকে বলে? মান মানে কচুরি। কচুরি 4 প্রকার, হিঙে কচুরি, খাস্তা কচুরি, নিমকি আর জিবে গজা। খেলে কি হয়? খেলে শিয়ালদের গলা কুটকুট করে, কিন্তু কাগেদের করে না। তারপর একজন সাক্ষী ছিল, নগদ মূল্য 4 আনা, সে আসামে থাকতো। তার কানির চামড়া নীল হয়ে গেল, তাকে বলে কালা জ্বর। তারপর একজন লোক ছিল, সে সকলের নামকরণ করত। শিয়ালকে বলতো তেলচোড়া, কুমিরকে বলতো অষ্টাবক্র, পেঁচাকে বলতো বিভীষণ। বলতে বিচার সভায় একটা ভয়ানক গোলমাল বেঁধে গেল। কুমির হঠাৎ খেপে টপ করে খোলা ব্যাংকে খেয়ে ফেললো। তাই দেখে ছুটে করে ভয়ানক পেঁচাতে লাগলো। শিয়াল একটা ছাতা দিয়ে ফুসফুস করে কাকেশ্বরকে দাঁড়াতে লাগলো। পেঁচা গম্ভীর হয়ে বলল, সবাই এখন চুপ করো, আমি মোকদ্দমার রায় দেব। এই বলে সে একটা কানে কলম দেওয়া খরগোশকে হুকুম করল, যা বলছে লিখে নাও। মানহানির মোকদ্দমা 24 নম্বর, ফরিয়াদি সজারু, আসামি না। আসামি কই? তখন সবাই বলল, হইচ্ছা, আসামি তো কেউ নেই। তাড়াতাড়ি ভুলিয়ে ভালিয়ে ন্যাড়াকে আসামি দাঁড় করানো হলো। ন্যাড়া বোকা, সে ভাবলো আসামিরাও বুঝি পয়সা পাবে, তাই সে কোনো আপত্তি করল না। হুকুম হলো, ন্যাড়ার 3 মাস জেল আর 7 দিনের ফাঁসি। আমি সবে ভাবছি এরকম অন্যায় বিচারের বিরুদ্ধে আপত্তি করা উচিত। এমন সময় ছাগলটা হঠাৎ করণ সিং বলে পেছন থেকে তেড়ে এসে আমায় এক ঢু মারল। তারপরে আমার কান কামড়ে দিল। অমনি চারদিকে কিরকম সব ঘুরিয়ে যেতে লাগলো। ছাগলটার মুখটা ক্রমে বদলে শেষটায় ঠিক মেজো মামার মতো হয়ে গেল। তখন ঠাউর করে দেখলাম মেজো মামা আমার কান ধরে বলছেন, ব্যাকরণ শিখবার নাম করে বুঝি পরে পরে ঘুমনো হচ্ছে। আমি তো অবাক,
প্রথমে ভাবলাম বুঝি এতক্ষণ স্বপ্ন দেখছিলাম, কিন্তু তোমরা বললে বিশ্বাস করবে না, আমার রুমালটা খুঁজতে গিয়ে দেখি কোথাও রুমাল নেই। আর একটা বেড়াল বেড়ার উপর বসে বসে গোঁফে তা দিচ্ছিল, হঠাৎ আমায় দেখতে পেয়েই খাচমাচ করে নেমে পালিয়ে গেল। আর ঠিক সেই সময় বাগানের পেছন থেকে একটা ছাগল ব্যা করে ডেকে উঠল। আমি বড় মামার কাছে এসব কথা বলেছিলাম, কিন্তু বড় মামা বললেন, কতগুলো বাজে স্বপ্ন দেখে তাই নিয়ে গল্প করতে এসেছে। মানুষের বয়স হলে এমন হোঁচকা হয়ে যায়, কিছুতেই কোনো কথা বিশ্বাস করতে চায় না। তোমাদের কিনা এখনো বেশি বয়স হয়নি, তাই তোমাদের কাছে ভরসা করে এসব কথা বললাম।